আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মিরপুর স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সবাইকে সাথে নিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। দেশে ফিরলে নজিরবিহীন সংবর্ধনা পাবেন তারেক রহমান। আগামী নির্বাচন স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির লড়াই, মন্তব্য মির্জা ফখরুলের। ওসমান হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে, শারীরিক অবস্থা অপরিবর্তিত। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও সন্দেহভাজন দুজন আটক। মানুষকে ভয় দেখাতেও নির্বাচনের ভিত দুর্বল করতে হামলা করা হচ্ছে, জানালেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। ঘোষিত সময়ে হবে ভোট। এবং নারায়ণগঞ্জ সদর আসনে বইছে নির্বাচনী হাওয়া। নগর উন্নয়নে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি, জামাত এবং এনসিপি প্রার্থীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর এই দিনে দেশের শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক, লেখক, সাংবাদিক, চিকিৎসক ও চিন্তাবিদদের নির্বিচারে হত্যা করে পাক হানাদার বাহিনী। দিবসটি উপলক্ষে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের প্রত্যয়। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। 14 ডিসেম্বর জাতির ইতিহাসে এক গভীর বেদনা ও শোকের দিন। বিজয়ের ঠিক দুদিন আগে জাতিকে মেধাশূন্য করতে চালানো হয় পরিকল্পিত হত্যাযজ্ঞ। জাতির সূর্য সন্তানদের হত্যা করে ফেলে রাখা হয় রায়ের বাজার ও মিরপুর বধ্যভূমি সহ বিভিন্ন স্থানে। জাতির এই মেধাবী সন্তানদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে পুরো দেশ। দিবসটি উপলক্ষে সকাল 7টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর সকাল 7:15 ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন তিনি। প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, সবাইকে সাথে নিয়ে বৈষম্যহীন দেশ গড়তে চান তারা। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। তখন ঢল নামে সাধারণ মানুষের। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষার্থীরাও শ্রদ্ধা নিবেদন করতে আসেন। বুদ্ধিজীবীদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশে নতুন বাংলাদেশ ফিরে পাবো, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। বিশ্বে আমাদের যে একটা মান, একটা সম্মান সেটি অবশ্যই ধরে রাখতে হবে এবং সেই কারণে আমাদেরকে দুর্নীতি থেকে পিছিয়ে আসতে হবে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা চাই যে স্বাধীনতার উপর বিশেষ করে বাংলাদেশটা যেন সামনের দিকে এগিয়ে যায়। শ্রদ্ধা জানাতে আসা মানুষ বলছেন, শহীদ বুদ্ধিজীবীরা অমর, তাদের আদর্শ ও স্বপ্নেই এগিয়ে যাবে দেশ। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধা। স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়াতে না পারে, তাই বিজয়ের ঠিক দ্বারপ্রান্তে এসে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তবে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আগামীতে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলে
পূরণ হবে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন সবাই। তাদের প্রত্যাশা, দেশের জন্য শহীদদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বাঙালির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে নতুন প্রজন্মের অনেকেই আসেন স্মৃতিসৌধে। তরিক ইসলামের রিপোর্ট। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর ঢল নামে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। লাল সবুজের পতাকা হাতে অনেকেই আবার আসেন নতুন প্রজন্মকে সাথে নিয়ে। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। বুদ্ধিজীবীরা তো আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, তো এদের একটু ইতিহাস জানানোর জন্য এদের নিয়ে আসা। দেশ স্বাধীন করার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে, তাদের শ্রদ্ধা জানাতে আসছে। এ সময় ইতিহাস বিকৃতির দায়ে ক্ষোভ জানায় শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ। যেই চেতনা নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা আত্মোৎসর্গ করেছে এবং লাখো শহীদ তাদের জীবন দিয়েছে, সেই চেতনা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। স্বাধীনতার উষালগ্নে দাঁড়িয়ে যে ষড়যন্ত্র চলছে, আমরা এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। একাত্তরের চেতনা যে মহিমা যেটা আছে সেটা যাতে নাকি ম্লান না হয়। স্বাধীনতা 54 বছর পরেও কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষোভ জানান রাজনৈতিক দলের নেতারা। বর্তমান সরকারও বিভাজনতন্ত্রকেই আঁকড়ে ধরে জাতিকে দুটি ভাগে ভাগ করে একটি দুর্বল জাতিসত্তার দিকে দেশকে নিয়ে যাচ্ছে। অন্যতম ছিল মানুষের সকল মৌলিক অধিকার পূরণ হবে, অন্যতম ছিল এটা একটা অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ হবে, সেটা তো এখনো পর্যন্ত অর্জিত হয়নি। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশ বারবার দাসত্বের মুখে পড়েছে এবং সেই ফ্যাসিবাদ এবং দাসত্বের বিরুদ্ধেই 24-এর গণবিপ্লব সাধিত হয়েছিল। আমরা চাই 71-এর সেই চেতনাকে ধারণ করেই 24-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই নতুন স্বপ্ন তৈরি হয়েছে সেটাকে বাস্তবায়ন করতে। দিবসটি উপলক্ষে রায়ের বাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে বাঙালির বিজয় যখন দ্বার প্রান্তে, ঠিক তখনই পাকিস্তান হানাদার বাহিনী বেছে বেছে খুন করে জাতির মেধাবী সন্তানদের। তাই তো স্বাধীনতার 54 বছর পর বাঙালি সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে এসে সাধারণ মানুষের প্রশ্ন যে শহীদদের রক্তত্যাগে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার সুফল কতটুকুই বা পেলাম? তরিক ইসলাম, এটিএন বাংলা, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তির লড়াই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা বাংলাদেশের জন্ম ও স্বাধীনতা চায়নি, জনগণ কখনোই তাদের গ্রহণ করবে না। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য প্রার্থীদের উপর হামলা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। 25 ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে অতীতের যে কোনো নেতার চেয়ে সর্বোচ্চ সংবর্ধনা পাবেন বলে আশাবাদ জানান বিএনপি মহাসচিব। এজন্য নেতা কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। উদারপন্থী গণতন্ত্রকে রাখবো নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে সেটার দিকে যাব? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে।
আজকে সেভাবে আবার চেষ্টা করছে এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। বুলেটের ছোট অংশ মস্তিষ্কের ভেতরে জমাট বেঁধে আছে, তবে এখনই সার্জারির প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিমের সদস্য ডাক্তার আব্দুল আহাদ। দুপুর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে, তবে সেই সিদ্ধান্ত তার পরিবার নেবে বলে জানিয়েছেন তিনি। সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন ডাক্তার আব্দুল আহাদ। অপশক্তিরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই ধরনের কাজ করছে, তাই অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। এদিকে হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ এবং এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতিতে যে ব্রেনের স্টেমে যে ইনজুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে ইস্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে। নরএড্রেনাল ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে, তার হার্টবিটটা কন্টিনিউ করছে। এখনও নরেট চলছে, তবে প্রথমে শুরুতে যেরকম নরেট বেশি মাত্রায় পাচ্ছিল এখন সেটা কমিয়ে আসছে এবং অল্প পরিমাণ নরেটে সে রেসপন্স করছে। ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভিত দুর্বল করতে হামলা করা হচ্ছে, তবে নির্বাচন ঘোষিত সময়েই হবে। সরকার জনগণকে সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে এ ধরনের হীন, কাপুরুষিত ও চক্রান্তমূলক আক্রমণের সঠিক জবাব দেবে। তিনি দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো। রিজওয়ানা হাসান বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা আমাদের গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে গণমুখী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে যেভাবে সরকারের পর্যায় থেকে তথ্য দিয়ে সহায়তা করা সেটা করতে চাই। একই সাথে তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন করা না হয় সেটাও দেখতে চাই। ক্রীড়া অনুরাগী হওয়ার পরও ওসমান হাদির ঘটনার পর নতুন দায়িত্ব আনন্দ চিত্তে গ্রহণ করছেন না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব নেওয়া উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অত্যন্ত সফল ছিলেন। তার সময় যুব ও ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে তা ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি। আসিফ নজরুল আরও জানান, দায়িত্ব পালনের জন্য সময় মাত্র 2 মাস হলেও এই অল্প সময়ের মধ্যে দুর্নীতি বিরোধী অভিযোগগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমে গতি আনতে অগ্রাধিকার দেবেন তিনি। 2 মাস খুব অল্প সময়, তবু আমি ঠিক করেছি 2টা আমার লক্ষ্য থাকবে। একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। আর হচ্ছে ঢাকার বাইরে, বিশেষ করে যে আমি সবসময় ঢাকার বাইরে গেলে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে শুনতাম, তো ওখানে খেলাধুলা খুব করুণ অবস্থা, আমরা তো সব ঢাকা কেন্দ্রিক হয়ে গেছি। ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, তারপর আপনার বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলিকে কিভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব। এখন দেখবেন সালামি স্টিল ভোটের গাড়ি। জমে উঠেছে নারায়ণগঞ্জ সদর আসনে নির্বাচনী প্রচারণা। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থীরা। তাদের মধ্যে কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন নগর উন্নয়নের, আবার কেউ বলছেন সকলের সহযোগিতায় গড়া হবে নতুন নারায়ণগঞ্জ। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। নারায়ণগঞ্জের চাষারা, রেলগেট, ফতুল্লা সহ পুরো সদরেই বইছে নির্বাচনের আমেজ। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় পোস্টারের দেখা মেলেনি।
তবে প্রচারণা চলছে পুরোদমে। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমরা ঘুরে দেখেছি বিএনপি, জামাত, এনসিপির প্রার্থী, কর্মী ও সমর্থকদের সরব প্রচারণা। নারায়ণগঞ্জবাসীরা জানান, জেলাকে মাদক সন্ত্রাসমুক্ত রাখবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। প্রার্থীদের কাছে আশা থাকবে নারায়ণগঞ্জ বিনির্মাণে সকলের একসাথে সহযোগিতা কামনা করি। আমরা প্রত্যাশা করতেছি অনেক কিছু, যে ভালো করতে পারবো দেশে ভালো। বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন, নগরের উন্নয়নে সঠিক প্রার্থীকেই ভোট দেবে জনগণ। আমি নারায়ণগঞ্জটাকে ভালো বুঝি এবং আমার নারায়ণগঞ্জের মানুষ আমাকে বোঝে। আমি মনে করি আমাকে পজিটিভলি নিয়েছে। অন্যদিকে ইসলামের আইনেই দেশের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব বলে মনে করছেন জামাতে ইসলামের প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ। যদি দেশে আল্লাহর আইন থাকে, সৎ লোকের শাসন থাকে, তাহলে দেশে সরকারি যে বরাদ্দ যেটা থাকে যেই কাজের জন্য, যে সেই বরাদ্দের টাকাটা ওই কাজে খরচ হয়, তাহলে অটোমেটিক্যালি দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হবে। আর এনসিপি মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু বলেন, সকলের সহযোগিতায় তরুণরাই পারবে জেলার উন্নয়ন করতে। বাস্তবিক অবস্থা হচ্ছে সকলের হাত ধরে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া। সেই জায়গা থেকে মানসিকভাবে আমি প্রস্তুত যে আমি আসলে পারবো। ক্ষমতা পেলে জনগণকে সাথে নিয়েই জেলার উন্নয়নে কাজ করবেন, এমনটাই বলছেন প্রার্থীরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন মাদারীপুরে আছেন মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, মাদারীপুরে ভোটের হালচাল কেমন দেখছেন? ভোটারদের মধ্যে কি প্রতিক্রিয়া আমাদেরকে জানান। পুনম, আপনাকে ধন্যবাদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি মাদারীপুরের শিবচরে। মাদারীপুরে 3টি নির্বাচনী আসন রয়েছে। আমরা সবগুলোই আসনেই ঘুরে ঘুরে দেখেছি এবং এসব আসনের প্রার্থী এবং ভোটারদের সঙ্গে কথা বলেছি। রীতিমতো একটি উৎসবের আমেজ বিরাজ করছে এই মাদারীপুর জুড়ে। 3টি আসনেই প্রার্থী এবং ভোটাররা, তাদের কর্মী সমর্থকরা উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। তারা ওদিন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চান। একই সাথে গণভোট দিয়ে তারা জুলাই সনদের ব্যাপারেও তাদের অবস্থান তারা সেদিন জানাতে চান হা না ভোটের মাধ্যমে। আমি পুনম আপনাকে জানিয়ে রাখি যে মাদারীপুরের মোট 3টি নির্বাচনী আসন রয়েছে, যেটি আমি আগেই বললাম। মাদারীপুর সদর হচ্ছে মাদারীপুর সদর এবং রাজৌরি নিয়ে মাদারীপুর যে 2 আসনটি গঠিত। সেখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাহানদার আলী জাহান। এখানে জামাত ইসলামের প্রার্থী হিসাবে রয়েছেন মাওলানা আব্দুস সুবহান। অন্যদিকে আমরা শিবচর, যেটি মাদারীপুর 1, সেখানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার, জামাতের প্রার্থী গোলাম সরোয়ার হোসেন মৃধা এবং মাদারীপুর 3, যেটি কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত, এখানে বিএনপির প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন এবং জামাতের প্রার্থী রফিকুল ইসলাম। এখানে এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীও রয়েছেন। তবে ভোটাররা বলছেন যে এবার আর তারা দল দেখে বা মার্কা দেখে তারা ভোট দিতে চান না। তারা এমন একজন নেতাকে 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে নির্বাচিত করতে চান যারা সত্যিকারার্থী তাদের উন্নয়নের জন্য কাজ করবেন, তাদের স্বার্থে সংসদে কথা বলবেন এবং যারা দলকানা হয়ে অতীতে উন্নয়নের গল্প শুনিয়েছেন সেরকম প্রার্থী এবার যদি অন্য দল থেকেও আসে তাদেরকে প্রত্যাখ্যান করবেন, এমনটি আমাদের ভোটাররা জানিয়েছেন। তারা বলছেন যে মাদারীপুর ঢাকা শহরের একেবারে কাছের জেলা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পদ্মা নদীর কারণে ঢাকা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে ঢাকা শহরের সাথে মাদারীপুরের একটি সংযোগ স্থাপিত হয়েছে। তারপরেও মাদারীপুরে খুব একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি। আপনাকে জানিয়ে রাখি পুনম, মাদারীপুরের বেশিরভাগ মানুষ এবং বড় একটি অংশ যদি আমি বলি, তারা ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে, কিন্তু এসব অদক্ষ জনশক্তি বিদেশে গিয়ে যে মাত্রায় রেমিটেন্স পাঠানোর কথা তা পাঠাতে পারছেন না। এজন্য জামাত এবং বিএনপির প্রার্থী দুজনেই বলছেন যে তারা নির্বাচিত হলে তারা মাদারীপুরে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। সুদানের আবে এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত ও আহত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। শহীদরা হলেন নাটোরের কর্পোরাল মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মমিনুল ইসলাম, রাজবাড়ী জেলার সৈনিক শামীম রেজা, কুড়িগ্রামের সৈনিক শান্ত মণ্ডল, কিশোরগঞ্জের মেস ওয়েটার জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধা লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া। আহতরা হলেন কুষ্টিয়া লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মোস্তাকিম হোসেন, ঢাকার কর্পোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনা ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মেজবাউল কবির, রংপুরের সৈনিক উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার, নোয়াখালীর সৈনিক
মানাজির আহসান আইএসপিআর জানায়, আহত সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হলেও সফল অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অন্য 7 জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তর করা হয়েছে, তবে তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বিভিন্ন স্থানে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানায় রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। শ্রদ্ধার ফুল আর ভালোবাসায় সিক্ত হয়েছে ৭১-এর শহীদ বুদ্ধিজীবীরা। দিবসের প্রথম প্রহরেই দেশের বিভিন্ন স্থানে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে জড়ো হয় রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। রংপুরে জেলা প্রশাসনের আয়োজনে টাউন হল বৌদ্ধভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি দপ্তর। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন সংগঠন। শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট নগরীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ফুলেল শ্রদ্ধা জানান প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জামালপুর ৫ সদর আসনে বিএনপির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জামালপুর ফৈতি কবরস্থানে স্মৃতিস্তম্ভে ও মহাশ্মশানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাত বার্ষিকী ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা শহরের উপকণ্ঠ রেহাইচরের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। মেহেরপুরে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার। পরে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, গঠনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শহীদ বেদিতে ফুল দেন। ঝালকাঠির কাঠালিয়ার আমুয়ার তালতলা বৌদ্ধভূমিতে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তালতলা বৌদ্ধভূমির সংলগ্ন কালী মন্দিরের সামনের চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালীতে বুদ্ধিজীবীদের স্মরণে সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনার আয়োজন করা হয়। টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়। এছাড়া দেশের সকল জেলায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। দল বা প্রার্থীর নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এ. জিন্না কবির। জামাত মনোনীত প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিক বলেন, প্রতীক দেখে ভোট টানার দিন শেষ। এবার ব্যালট বিপ্লবে বিজয়ী হবে তার দল। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। শিবালয়, দৌলতপুর ও ঘিওর নিয়ে সংসদীয় আসন মানিকগঞ্জ ১ গঠিত। এই আসনের বিশাল অংশ জুড়ে পদ্মা ও যমুনা নদীর অবস্থান। জেলার অন্য দুটি আসনের মতো এই আসনেও পুরোদমে জমে উঠেছে প্রচারণা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখেছি বিএনপি, জামাত, এনসিপির প্রার্থী, কর্মী ও সমর্থকদের সরব প্রচারণা। বিএনপির প্রার্থী এস.এ. জিন্না কবির বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী তার দল। মানিকগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে সকল ধর্মের মানুষ, সকল ধর্মের ভোটাররা আজকে ঐক্যবদ্ধ মানিকগঞ্জ জেলাকে একটি অসাম্প্রদায়িক জেলা হিসাবে এবং আগামীতে একটি সুখী সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার জন্য আমি অভিভূত যে আমার ভোটাররা আজকে কর্মী হয়ে গেছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামাতের প্রার্থী আবু বকর সিদ্দিক। যদি আমি নির্বাচিত হতে পারি, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে,
তাহলে আমরা যমুনার পাড় থেকে হরিরামপুর এবং আমাদের দৌলতপুর টোটাল এরিয়াটাকে আমরা স্থায়ী একটা বেড়িবাঁধের ব্যবস্থা করব এবং সেই বেড়িবাঁধ হবে সার্ট দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট থাকবে, একটা পর্যটন নগরী হিসাবে গড়ে তুলব। ঢাকার পাশের জেলা হলেও শিল্প নগরী হয়ে উঠতে না পারার আক্ষেপ আছে মানিকগঞ্জবাসীর। যদিও জাতীয় পার্টি থেকে শুরু করে বিএনপি ও আওয়ামী লীগ আমলে মন্ত্রী, চিফ হুইপ পেয়েছেন এ জেলার বাসিন্দারা। নির্বাচনী প্রচারণায় প্রার্থী, কর্মী ও তাদের সমর্থকরা যখন ব্যস্ত সময় পার করছেন, তখন এই ভোট নিয়ে আগ্রহ নেই সমাজের একটি অংশের। এসব মানুষ সমাজের সুবিধাবঞ্চিত, দিন এনে দিন খায়। তাদের বেশিরভাগেরই বসবাস এই মানিকগঞ্জের পদ্মা ও যমুনার চরাঞ্চলে। সচেতন মহল বলছেন, এসব সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবার সময় এসেছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মানিকগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বগুড়ায় আছেন আলী আসগর ইমন। সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া ৭ নির্বাচনী আসনে গাবতলী এরিয়াতে। আর এখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করছেন বেগম খালেদা জিয়া, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আছেন বাংলাদেশ জামাত ইসলামের গোলাম রব্বানী। দর্শক, সাধারণ জনগণ কি ভাবছে নির্বাচন নিয়ে, এই এলাকার জনগণ, চলুন তাদের মুখ থেকে একটু সরাসরি শোনার চেষ্টা করি। আমরা আশা করি আমাদের এখানে থানাটা হলে সমস্ত অফিস আদালত হবে, উন্নয়নমূলক কাজ হবে। আমার অনেক খুব ভালো লাগতেছে যে আমার জীবনে প্রথম ভোট, তো আশা করি ভালো জায়গায় দেওয়া হবে। আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু করবে, আমাদের জন্য কিছু করবে, এটাই আমি প্রত্যাশা করি। যেমনটা শুনছিলাম, এখানকার স্থানীয় মানুষ বলছে যে এখানে জরুরি ভিত্তিতে একটি থানা হওয়া দরকার। ইতিপূর্বে থানা হওয়ার কথা থাকলেও সেটি এই এলাকার মানুষকে বঞ্চিত করে থানা হয়েছে পার্শ্ববর্তী এলাকায়। এই এলাকায় একটি থানা হলে অফিস আদালতের কাজের জন্য এখানকার মানুষদের বেশ উপকার হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আছি বগুড়া ৭ আসনে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার এরিয়ায়। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, কেবলমাত্র নারী বা সংখ্যালঘুদের নয়, দেশের সকল নাগরিকের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার উদ্বোধনী অনুষ্ঠানে দেবপ্রিয় এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের বেশ কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা ও স্বচ্ছতার ঘাটতি দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রথম মবতন্ত্র তৈরিতে আমলাদের দায়ী করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক দল ও আমলারা প্রধান অন্তরায়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান অভিযোগ করে বলেন, সাংবাদিক সুরক্ষা আইনের প্রস্তাব ফেলে দেওয়া হয়েছে। বর্তমানে ৯০% সংবাদকর্মী নিরাপত্তাহীনতায় ভুগছে। টিকে গ্রুপের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত বিষয়ক ইসলামিক রিয়েলিটি শো পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2 এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই ঘোষণা দিয়ে টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মুফাসসেল হক বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মেধাবী হাফেজ কিশোর কিশোরীদের জাতীয় পর্যায়ে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েলিটি শোর প্রধান বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আগামী 22 ডিসেম্বর থেকে দেশব্যাপী অডিশন শুরু হবে এবং চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 5টা থেকে মাগরিবের আজানের আগে পর্যন্ত চ্যানেল 9-এ প্রচারিত হবে। এবারে খেলার খবর। এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদের কাছে হারি যেন তাতিয়ে দিয়েছে বার্সেলোনাকে। এরপর থেকে লা লিগায় তারা টানা 7 ম্যাচে জয় পেয়েছে। এক পেশে দাপট দেখিয়ে ওসাসুনাকে 2-0 ব্যবধানে পরাজিত করেছে কাতালানরা। ঘরের মাঠ ক্যাম্প নুয়ে গোলশূন্য প্রথমার্ধের পর খেলা 70 মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। 86 মিনিটে ব্যক্তিগত ও দলের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এতে 17 ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট বেড়ে হল 43। এক ম্যাচ কম খেলে 36 পয়েন্ট নিয়ে 2-এ আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
মিরপুর স্মৃতিসৌধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, সবাইকে সাথে নিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। দেশে ফিরলে নজিরবিহীন সংবর্ধনা পাবেন তারেক রহমান। আগামী নির্বাচন স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির লড়াই, মন্তব্য মির্জা ফখরুলের। ওসমান হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে, শারীরিক অবস্থা অপরিবর্তিত। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও সন্দেহভাজন দুজন আটক। মানুষকে ভয় দেখাতেও নির্বাচনের ভিড় দুর্বল করতে হামলা করা হচ্ছে, জানালেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। ঘোষিত সময়ে হবে ভোট। এবং নারায়ণগঞ্জ সদর আসনে বইছে নির্বাচনী হাওয়া। নগর উন্নয়নে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি, জামাত এবং এনসিপি প্রার্থীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।